নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি জানি আমার দর্শকরা, আমাদের সহনাগরিকরা অত্যন্ত ক্ষুব্ধ, কারণ যে মেয়েটি মারা গেছে তার বয়স মাত্র ৩১ বছর। আমার আপনার পরিবারের ওই রকম বয়সী সন্তান আছে। যার মেয়ে মারা গেল সেই পরিবার তো সর্বস্ব হারালো। এ তো আর নতুন কথা কিছু নয়। কিন্তু যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে, যে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, কেন এই প্রশ্নগুলো উঠছে, তার অনেক রকম সঙ্গত কারণ আছে। আমি ১, ২, ৩ করে সেগুলো আপনাদের সামনে বলবার চেষ্টা করছি। প্রথমে একটা কথা বলে দিই, আপনারা অনেকে কমেন্ট বক্সে লেখেন, দাদা মোমবাতি মিছিল বেরোলো না তো, একটু বলুন না এই লোকগুলোকে নিয়ে, এদেরকে এক্সপোজ করুন, বাংলার তথাকথিত বিদ্বজন বা বুদ্ধিজীবী। আমি আমার সহনাগরিকদের বলছি, দাদা মানুষের তো মেরুদণ্ড থাকে, এরা তো সরীসৃপ প্রজাতির, তো এদের কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করবেন না। এরা এটোকাটা কমিটির চেয়ারম্যান হলেই খুশি, কোনো কমিটির মাথার উপর বসলে যদি গাড়ির তেল আর কয়েকটা টাকা মাসে পাওয়া যায় মাসোহারা, এই মাসোহারার বিনিময়ে তারা হুক্কা হুয়া করবে, সরকার যা করেছে ভালো করেছে। তাদের মধ্যে কেউ অতি উৎসাহে এপাং ওপাং ছপাংকে শ্রেষ্ঠ কবিতার মধ্যে তুলনা করে ফেলবেন। সেই ভদ্রলোকই আবার মাধুকরীর জন্য আমেরিকাতে ফোনাফুনি করছিলেন, কি সব সম্মেলন টম্মেলনে যাবেন। তা এদের কাছ থেকে কেন এক্সপেক্ট করেন আপনারা? কথায় কথায় এরা বলতো না, যোগী রাজ্যে ওই হয়, অমুক রাজ্যে ওই হয়। দেখুন, আমাদের কলকাতা শহরে আরজি করের মতো মেডিকেল কলেজ ও হসপিটালে একটা ৩১ বছরের মেয়ে, যার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে পড়েছিল, এই লোকগুলোর কন্যা সমা, তাও দেখুন কি অদ্ভুত নীরবতা, সেলোটেপ লাগিয়ে মুখে ঘুরে বেড়াচ্ছে। মেরুদণ্ড মানুষ কই, এ তো সরীসৃপ এগুলো। তাই সরীসৃপদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? যেটা প্রতিবাদ করবে না। তাই ওদের কথা নিয়ে আর ভাববেন না। মেরুদণ্ড থাকলে তো প্রতিবাদ করবে, সরীসৃপদের মেরুদণ্ড নেই, এরাও তো সেই সরীসৃপ কুলের মধ্যেই নাম লিখিয়েছে। এবার আসি বিষয়গুলো। ১, সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন, অধ্যক্ষ। তিনি এর আগেও দুবার বদলি হয়েছিলেন। একবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, সেবার বোধহয় অধ্যক্ষ হিসাবে ফিরে এসেছিলেন তড়িৎ গতিতে। আরেকবার বদলি হলেন অস্থি বিভাগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও, ২৪ ঘন্টার মধ্যে ফিরে এলেন। অর্থাৎ স্বাস্থ্য ভবন তার বদলির নোটিশ বার করার পর বিদ্যুৎ গতিতে সেই নোটিশ প্রত্যাহার করে নিল। তাহলে ভাবুন যে এই ভদ্রলোক কত বড় মাপের মাতব্বর, কোন প্রভাবশালীর কাছে যার টিকি বাঁধা আছে, তাই তাকে ঘাঁটাবার সুযোগ পেত না স্বাস্থ্য ভবন। অবশেষে পদত্যাগ করেছেন, পদত্যাগ করেও বড় বড় কথা বলেছেন। তিনি ঘুঘুর বাসা ভাঙতে চেয়েছেন, তিনি দালাল রাজ খতম করেছেন, আরজি করে বার্থ সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হতো, সেগুলো বলে বন্ধ করেছেন। চিকিৎসকদের একটা অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে তোপ দেখেছেন, বলেছেন তিনি আর সরকারি চাকরি করবেন না। আমি বলছি বাঁচা গেল, আপদ বিদেয় নিল। কারণ এই ধরনের কিছু প্রভাবশালী ঘনিষ্ঠ মেডিকেল শিক্ষা মাফিয়া আছে, যারা রাজ্যের সর্বত্র মেডিকেল কলেজ হসপিটালে ছড়ি ঘোরায়। আরো অনেকে আছে। রবিবার দিন সুপারকে পদত্যাগ করানো হয়েছিল, তাকে অবশ্য ন্যাশনাল মেডিকেল কলেজে প্রফেসর পদে ফেরত পাঠানো হয়েছে। আজকে অধ্যক্ষ পদত্যাগ করলেন, বলছেন না 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 তিনি চাপের মুখে করেননি, অন্তরাত্মার ডাক শুনে করেছেন। যেভাবেই হোক অবশেষে তিনি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে সম্ভবত দেখা করবেন। ৩, রবিবার বিকেল থেকেই আপনারা দেখেছেন
ডাক্তারদের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, অডিও রেকর্ডিং, দুই ডাক্তারের কথোপকথন, তার মধ্যে একজন জুনিয়র ডাক্তার আর একজন বোধহয় সেই জুনিয়র ডাক্তার তাকে দাদা বলে সম্বোধন করছে। বলতে একটু আর্জি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে। অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে। এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। জুনিয়র ডাক্তার অনেক বিস্ফোরক দাবি করেছেন, ভাইরাল হয়েছে কলটা, তার থেকে অনেকে অনেক রকম সম্ভাবনার কথা বলছেন এই ছাত্রীটির মৃত্যু সম্পর্কে। যে 4 জন জুনিয়র ডাক্তার ঘটনার দিন মেয়েটির সঙ্গে ছিলেন, একসঙ্গে রাতের খাওয়া দাওয়া করেছিলেন, নীরজ চোপড়ার অলিম্পিকের পারফরমেন্স দেখছিলেন, তাদের 4 জনকে লালবাজারে তলব করা হয়েছে। 4 ধর্ষণ করে খুন না খুনের পরে ধর্ষণ, এই বিষয়টা কিন্তু রয়েছে। দেখুন, ধর্ষণ করে খুন হলে ভারতীয় ন্যায় সংহিতায় এক ধরনের শাস্তির বিধান, আবার খুন করার পর যদি মৃতদেহের সঙ্গে কেউ ধর্ষণ করে তাহলে কিন্তু সেখানে পরিষ্কার করে শাস্তির বিধান নেই। মৃতদেহের সঙ্গে যারা ধর্ষণ করে তারা বিকৃত কাম লোকজন, এরকম মানুষ আছেন, কিন্তু সেটা কি অপরাধ? অপরাধ হলে কোন মাত্রার অপরাধ? ধর্ষণ করে খুনের অপরাধ কি, সেটা ন্যায় সংহিতায় স্পষ্ট বলা আছে, কিন্তু খুনের পরে মৃতদেহের সঙ্গে ধর্ষণ করলে সেখানে কি শাস্তির বিধান সে সম্পর্কে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা নেই। তাই একটা জিনিস বারবার করে কিন্তু ঘুরছে বিভিন্ন মহলে, প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে যে মৃতদেহের সঙ্গে কি ধর্ষণ করা হয়েছে? পুলিশ খুঁজছে এই উত্তর। মৃতদেহের সঙ্গে ধর্ষণ করা হলে ভারতীয় ন্যায় সংহিতায় অপরাধের মাত্রা ধর্ষণ করে খুনের থেকে অপরাধের মাত্রার থেকে কম। তাহলে কি সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তদন্তকে? 6 তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, পুলিশের উচিত সেগুলোকে খতিয়ে দেখা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল রবিবার দিন গিয়েছিলেন আরজি করে। তিনি সাংবাদিকদের বলেছেন কারুর মনে কোনো যদি প্রশ্ন থাকে, কিছু তথ্য থাকে, তারা পুলিশকে জানাতে পারে, একটা নাম্বার দিয়েছেন, মেলও করতে পারেন। তিনি বলছেন যে গুজব পল্লবিত হচ্ছে, গুজবে কান দেবেন না, তারা একদম এমন তদন্ত করবেন যাতে দোষীদের গা ঢাকা দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। মুরলীধর শর্মা মেয়েটির বাবা মার সঙ্গে দেখা করেছিলেন সোদপুরের বাড়িতে গিয়ে, সেখান থেকে বেরিয়ে আবেগ তাড়িত হয়ে সাংবাদিকদের বললেন মেয়েটি আমার ভাইজির মতো, আমার বোনের মতো, তাদের সঙ্গেও যদি এ ধরনের ঘটনা কখনো ঘটতো, যেভাবে আমি তদন্ত করতাম সেইভাবেই তদন্ত করছি। 7 কে বা কারা মেয়েটির পরিবারকে ঘটনার দিন ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে, চলে আসুন? কে বা কারা খুঁজে দেখা দরকার। তো তার প্রথম থেকেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু হয়েছিল, কিন্তু যখন দেখা গেল যে আত্মহত্যার তত্ত্বটা খাচ্ছে না, তখনই বিষয়টা সামনে আসে। এখন ওই বললাম, ধর্ষণ করে খুন না খুনের পরে ধর্ষণ, এটা যতক্ষণ না স্পষ্ট হবে ততক্ষণ কিন্তু সমস্ত ছবিটা ঘিরে একটা বিতর্ক থাকবে। 7 আচ্ছা, ময়না তদন্তের রিপোর্ট পরিবারের সদস্যদের দেখানো হয়েছে, জনসমক্ষে আনা হচ্ছে না কেন? প্রশ্ন হচ্ছে সিসিটিভির ফুটেজও নাকি অনেক ক্ষেত্রে
পাওয়া যাচ্ছে না। এটা যদি সত্যি হয় খুবই উদ্বেগের বিষয়। অষ্টম, যেরকম অত্যাচারের চিহ্ন ছিল মৃতার শরীরে, সেটা কি একজনের পক্ষে করা সম্ভব? একাধিক জনের যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। নবম, ধৃত সঞ্জয় রায় চারতলায় হঠাৎ করে গিয়েছিল কেন রাত্রিবেলা? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেমিনার হলে গিয়েছিল কেন? তাহলে কি সঞ্জয় রায়ের এই মৃতা চিকিৎসকের উপর ক্রোধ ছিল? আমি শুনলাম সে নাকি পুলিশকে বলেছে, চেঁচামেচি করতো চিকিৎসক, রাগারাগি করতেন। তাই কি প্রতিহিংসার বশে তককে তককে ছিল যে মেয়েটিকে শিক্ষা দিতে হবে? সঞ্জয় রায় ঘটনার দিন আরজি করে এসেছিলেন 11টা নাগাদ, কয়েকজনের সঙ্গে কথা বলে বেরিয়ে যান, তারপর আবার রাত 3টেই আসেন। তা সোজা সেমিনার হলে গেলেন কেন? এখানেই তো প্রশ্ন। তার মানে ওই চিকিৎসক টানা ডিউটি করার পর সেমিনার হলে বিশ্রাম নিতেন, এই খবর সঞ্জয়ের কাছে ছিল। সে তককে তককে ছিল, সুযোগের সদ্ব্যবহার করেছে। কিন্তু আমার মনেও প্রশ্ন আসে, একা সঞ্জয় রায় ছিল নাকি সঞ্জয় রায়ের সঙ্গেও আরো 2-1 জন ছিল? আচ্ছা, মেয়েটি চিৎকার করলো না কেন? একজন যদি আক্রমণকারী হতো তাহলে মেয়েটি হয়তো চিৎকার করার সুযোগ পেত, কিন্তু আক্রমণকারীর সংখ্যা বেশি হওয়ায় মেয়েটি কোনো রকম বাধা দিতেই পারেনি। তাই একজন আক্রমণকারী এই তত্ত্ব কি ধোপে টিকছে? যে হোয়াটসঅ্যাপ চ্যাট, যে কল রেকর্ড ভাইরাল হয়েছে রবিবার, সেখানে কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথম কথা, মেয়েটির মা বলেছেন যে মেয়ে নাকি তাকে বলতেন আরজিকর যেতে ভালো লাগে না। মেয়েটির বাবা আরো বিস্ফোরক অভিযোগ করেছেন যে ডাক্তারদের একটা অংশই সহযোগিতা করতেন না। ধরুন 5 জন চিকিৎসকের টিম, তার মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। কেন ওটা হতো? এই প্রশ্নের জবাব কে দেবে? পোস্ট গ্রাজুয়েট এই ছাত্ররা তো অধ্যক্ষ সরাসরি রেসপন্সিবল এদের পড়াশোনা, ওয়েলবিং, সুরক্ষা সবকিছুর ক্ষেত্রে। অধ্যক্ষ দায় এড়াতে পারেন? বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, নইলে এই অধ্যক্ষকে চেয়ার থেকে সরানোর ক্ষমতা কারুর ছিল না। ইনি এত প্রভাবশালী, মানে স্বাস্থ্য ভবনের খুব উঁচুতলা পর্যন্ত তার হাত রয়েছে। সেই জন্য তাকে বদলি করলেও সেই সিদ্ধান্তের বদল করতে হয়। এই যে ঘটনা প্রবাহ বললাম, যে প্রশ্নগুলো আমার মতো আপনাদেরও আন্দোলিত করছে, সেই প্রশ্নের সদুত্তর কি পেয়েছেন আপনারা? একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে পদ থেকে সরিয়ে হঠাৎ করে 15 দফা সার্কুলার জারি করে মহিলাদের সুরক্ষা সম্ভ্রমের ব্যাপারে ভীষণ উদ্বেগ দেখাচ্ছে রাজ্য প্রশাসন। কিন্তু কত বড় লজ্জা দেখুন, কলকাতা শহরে আরজিকরের মতো মেডিকেল কলেজ হসপিটালে মেয়েদের জন্য আলাদা রেস্টরুম নেই, আলাদা শৌচাগার পর্যন্ত নেই। ভাবুন, এ যদি আরজিকরের এই অবস্থা হয়, তাহলে জেলা হসপিটাল তার কি অবস্থা? ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা? সেখানেও তো চিকিৎসকরা কাজ করেন, মহিলা চিকিৎসকও আছেন। সিসিটিভি দিয়ে মোড়া যায়নি, চোর পালালে বুদ্ধি বাড়ে। অধ্যক্ষ ঘুমোচ্ছিলেন, মেয়েটি তার জীবন দিয়ে আমাদের অনেকগুলো বড় প্রশ্নের মুখে দাঁড় করানো। এই যে খেলা হবে দিবসে দেখবেন প্রত্যেক ব্লকে ক্লাব পিছু 15,000 টাকা করে দেওয়া হবে। কত ক্লাব? 15,000, গুণ করুন কয়েক কোটি টাকা।
সেই টাকাগুলো দিয়ে তো এই সিসিটিভি টিভি বসানো যেত। সরকারের ভারেমা ভবানী টাকা নেই আমরা জানি, কিন্তু তা বলে মহিলা চিকিৎসকদের আলাদা বিশ্রাম কক্ষ থাকবে না, তাদের আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকবে না, হসপিটালে সিসিটিভি মুড়ে দেয়া হবে না, এগুলো কি সহ্য করা যায়? সহ্যেরও তো একটা সীমা থাকে। আমাদের সহ্য সব সীমা অতিক্রম করে গেছে জানেন। মেয়েটি তার জীবন দিয়ে আমাদেরকে বেআব্রু করে দিল। ওই সরীসৃপ প্রজাতির লোকগুলোর চেতনার উন্মেষ কখনো হবে না। ওরা চেতনা বিবেক সব 14 তলার কাছে বন্ধক দিয়েছে। ওদেরকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, ওদের মনুষ্যত্ব নেই। কিন্তু আমি, আপনি, আপনারা যাদের পরিবারে সন্তান আছে, ওই মেয়েটির বয়সী কন্যা আছে, ভাইজি আছে, ভাগ্নি আছে, তাদের কথা ভাবুন। এরপরে কোনো পরিবার তার বাড়ির মেয়েকে নাইট ডিউটি করতে দিতে রাজি হবে হসপিটালে? এই মেয়েটির জীবন দিয়ে আমাদের একেবারে বেআব্র করে দিল, কোনো জবাব নেই। পুলিশ কমিশনার বলছেন গুজবে কান দেবেন না, কাউকে ছাড়া হবে না। কিন্তু কে বা কারা মেয়েটির বাবাকে ঘটনার দিন ফোন করে বলেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? কে বা কারা? তাহলে আত্মহত্যার থিওরিটাকে খাইয়ে দেওয়ার উদ্যোগ একটা মহলে ছিল। পোস্টমর্টেম হলো না, কিছু হলো না, পরিবারের লোককে ফোন করে বলে দেওয়া হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তার মানে প্রথম থেকেই আত্মহত্যার ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। এখন প্রশ্ন যে সঞ্জয় রায় ও অভিযুক্ত, ও বিকৃত কাম একজন অপরাধী, কিন্তু শুধু কি সঞ্জয় রায়? সঞ্জয় রায়কে দেখিয়ে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা হচ্ছে না তো? বিভিন্ন ফোন আলাপ, অডিও যেগুলো ভাইরাল হয়েছে তার থেকে ইঙ্গিত স্পষ্ট, আড়াল করার চেষ্টা হচ্ছে। অবশেষে ওই 4 জুনিয়র ইন্টার্ন যারা মেয়েটির সঙ্গে সেদিনকে ডিউটি করেছে তাদেরকে লালবাজারে তলব করা হয়েছে। এটা তো আগে করা উচিত ছিল। তাদের নাকি বয়ান রেকর্ড করা হবে। তাদের কি আগে আদৌ কথাবার্তা হয়েছিল তাদের সঙ্গে? যে যে আঘাতের চিহ্ন মেয়েটির সর্বাঙ্গে, অনেক চিকিৎসক বলছেন, আমরা তো লেম্যান, চিকিৎসকরা বলছেন যে একজনের পক্ষে এই অত্যাচার চালানো সম্ভব নয়। একজনের না, একাধিক জনের সিমেনের নমুনা নাকি পাওয়া গিয়েছে। সত্য মিথ্যা জানি না, তদন্ত সাপেক্ষ, কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়েছে, মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা সিবিআই তদন্তের দাবিতে। বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন ছাত্ররা, কিন্তু সেই দাবি হলো বিচার বিভাগীয় তদন্ত। তা বিচার বিভাগীয় তদন্ত কমিশন নেতৃত্বে কে থাকবেন সেটাও কিন্তু ছাত্রদের মাথায় রাখতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করলে সে কে অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত কমিটির মাথায় বলবে সেটা দেখে নিতে হবে। সিটিং জাজদের দিয়ে করালে আলাদা ব্যাপার। মুখ্যমন্ত্রী বলেছেন জানেন, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, সর্বোচ্চ শাস্তির দাবি করব। 2013 জুন মাসে কামদুনির ঘটনার কথা মনে আছে? 12 বছর হতে চলল, জয়মাল্যবাগচির ডিভিশন বেঞ্চে খালাস পেয়ে গেছেন অপরাধীরা। 14 বার নাকি পাবলিক প্রসিকিউটর বদল করেছে রাজ্য। তখনও মুখ্যমন্ত্রী বলছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। কামদুনির ঘটনার পর মুখ্যমন্ত্রীর বক্তব্য আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বক্তব্য দুটো সমান। এক, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, দ্রুত শাস্তি।
কিন্তু কামদুনির ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে মুখ্যমন্ত্রীর কথা ও কাজে আসমান জমিন ফারাক।